আমাকে কিন্তু সিরিয়ালের জন্য সাদা থান পড়তে হয়েছে। তো আমি সেটাই বলছিলাম যে আমার জীবন, ব্যক্তিগত জীবন, আমার কষ্ট আনন্দ সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে আমার। কিন্তু কাজটা ছিল বলে কষ্টটা হয়তো আমি 50 ভাগ টের পেয়েছি। আমার কাছে ঠিকটা ঠিক, তাই স্রোতের বিপরীতে চলতে হলেও আমি চলেছি। ভাবি যে আজকের দিনটাকে কিভাবে সাকসেসফুলি কাটানো যায়। সোশ্যাল মিডিয়া তখন প্রমাণ করে দিয়েছে যে কিভাবে শুধুমাত্র মোবাইল সার্ফ করে ভালো থাকা যায়, কারণ তখন কিছু ছিল না আমাদের। আমি কর্মেই বিশ্বাসী। আমি সবসময় বলেছি যে ঈশ্বর এবং যারা আমাদের দর্শক, নিয়মিত দর্শক, সোশ্যাল মিডিয়াতে কত মানুষ মেসেজ করেন, আমার খুব ভালো লাগে, আমি মেসেজের উত্তর দিই। আরো অনেক প্রতিভাবান শিল্পী শুধুমাত্র সুযোগ পাচ্ছে না বলে তারা কিন্তু ওই সুযোগ পাওয়া না পাওয়ার জায়গাটাই হচ্ছে এইটা। ঈশ্বর আপনার মধ্যেও কোনো না কোনো ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছে। অনেক সময় আমরা পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করি না, কাজের জায়গার মানুষের সাথে ভুল বোঝাবুঝি হয়। আজকে আমরা পেয়ে গেছি পৌষ্মিতাদিকে, যাকে আপনারা খুব ভালোবাসেন। খুব মিষ্টি মানুষ, খুব মিষ্টি মনের মানুষ। তাকে আপনারা না ভালোবেসে থাকতেই পারেন না, আমি জানি। তাকে বলছি, কেমন আছো তুমি? বলো। আমি তো সব সময় ভালো থাকি, তো জানি তোমার মধ্যে পজিটিভ ভাইবস পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি বিশ্বাস করি যে ওইটুকুই আমাদের হাতে আছে, ভালো থাকাটা। তাই যেভাবেই হোক, আগে না আমি ভাবতাম যে পুরো জীবনটাকে প্ল্যান করব, কিন্তু অনেকগুলো ঘটনার মধ্যে দিয়ে যত জীবনকে ফেস করতে শুরু করলাম তত বুঝলাম যে না, আমাদের অ্যাকচুয়ালি একটা একটা করে দিন প্ল্যান করা উচিত। তো সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর সময় বা যদি বাড়িতে থাকি, ভাবি যে আজকের দিনটাকে কিভাবে সাকসেসফুলি কাটানো যায়, বেস্ট কি হতে পারে, প্রোডাক্টিভ কি হতে পারে, সেটা যদি করে উঠতে পারি দিনের শেষে, সেটাই আমার কাছে ভালো থাকা। এই তোমার এই মিষ্টি হাসিটাই কি তোমার সবকিছুর রাজ? হ্যাঁ, বলতে পারো। হেসে সবকিছুকে খুব সুন্দরভাবে ইগনোর করা যায়, মানে যেগুলো আমাদের স্রোতের বিপরীতে নিয়ে যেতে চাইছে আর কি, সেই সমস্ত জীবনে তো এরকম অনেক মুহূর্তই আসে, ধরো ভালো লাগছে না, একটু হেসে দিলে আমার মনে হয় সিচুয়েশনটা একটু সিম্পল হয়ে যায়। তুমি এই যে বলে স্রোতের বিপরীতে চলার কথা, তুমি কি সবসময় স্রোতের বিপরীতে চলতেই ভালোবাসো? না, কিন্তু অ্যাকচুয়ালি মাঝে মাঝে ইচ্ছে করে যে সিচুয়েশন আমাকে নিয়ে যাক খানিকটা, কিন্তু সিচুয়েশন যদি তোমায় নেগেটিভ দিকে নিয়ে যায়, সেটা আবার আমার জন্যে, মানে আমি পারি না ওভাবে আর কি। তখন আমার মনে হয় যে স্রোত, মানে আমি যদি মনে করি যে আমি ঠিক, ধরো এখানে আরো 50 জন মানুষ আছেন, আমি ছাড়া বাকি 49 জন ভুল বলছে, আমি দাঁড়িয়ে থাকবো, স্রোত যেদিকেই যাক না কেন আমি কিন্তু তার বিপরীতেই হাঁটবো। আমার কাছে আমি একা আছি বলে ঠিকটাকে ঠিক বলবো না, বা সবাই মিলে ঠিক বলছে, ওটা ম্যাটার করে না। আমার কাছে ঠিকটা ঠিক, তাই স্রোতের বিপরীতে চলতে হলেও আমি চলেছি। আবার যখন মনে হয়েছে যে সবাই মিলে ঠিক বলছে, তখন স্রোতেই চলেছি। তুমি কি কর্মে বিশ্বাসী? একদম, আমি কর্মেই বিশ্বাসী। হ্যাঁ, লাক অবশ্যই হয়। এই কিছুক্ষণ আগেই আমি, মানে আমার এক বন্ধু জার্নালিস্টকেই বলছিলাম যে সবাই ধরো 100 ভাগের মধ্যে হয়তো 65 ভাগ ভালো কাজ করে, ভালো কর্ম করে। 25 ভাগ মানুষ, তারা আমরা জানতে পারি যে তারা ভালো কাজ করে। বাকি মানুষদের যে জায়গাটায় ল্যাক থাকে, যে নিজেকে কিভাবে প্রচার করা বা নিজেকে তুলে ধরা বা নিজের কাজগুলো নিয়ে আরো মানুষের সাথে কথা বলা, ইন্টারঅ্যাক্ট করা, এই জায়গাগুলোতেই তোমার ডিফার করে যায় যে ভালো কাজ আমরা কার কতটা দেখতে পাবো না পাবো। আসলে কিন্তু কর্মটাই মানে ধরো আমি আজকে কাজ করছি, কিন্তু আমি বাকিগুলোতে এফার্ট দিচ্ছি না, তুমি অবধি এসে পৌঁছচ্ছি না, বা ক্যাজুয়ালি এই যে কর্মটা আমি ল্যাক করে গেলাম, আমি কিন্তু মানুষের কাছে আরো একটু কম অজানা রয়ে গেলাম। এইটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আজকের দিনে সোশ্যাল মিডিয়া যত যার ফলোয়ার্স, তার তত বেশি ফ্যান ফলোয়িং। তুমি সোশ্যাল মিডিয়ায় বিশ্বাসী নাকি তার কাজের প্রতি বিশ্বাসী, যে কতটা কাজ ভালো করছে সেটাই? অবভিয়াসলি প্রথমত কাজের প্রতি বিশ্বাসী। তবে সোশ্যাল মিডিয়াটাকে, মানে পার্টিকুলার ওই মিডিয়াটাকে, প্ল্যাটফর্মটাকে উই ক্যান নট অ্যাভয়েড। কারণ একটা সময় আমরা দেখেছি যে করোনাতে যখন আমাদের সবার কাজ বন্ধ হয়ে গেছিল, স্পেশালি ইন দিস প্রফেশন, সব থেকে বেশি এফেক্টেড হয়েছে আমাদের এই এরিয়াটা। কারণ আমরা
পাবলিক কমিউনিকেশন, ধরো তুমি ইন্টারভিউ করছো, আমি কিন্তু একটা স্মল ছোট ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি, তো সব থেকে বেশি এফেক্ট হয়েছে। তখন মানুষ শিখেছে যে এন্টারটেনমেন্ট ছাড়া তো আমরা বাঁচবো না। আমরা যারা এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত প্রত্যক্ষভাবে, আর যারা সেটার ফলাফলটা নেয়, মানে দেখছে স্ক্রিনে, কেউই এন্টারটেনমেন্টের বাইরে নয়। নিজের জীবনে মজা, বেসিক মজাটুকু তার দরকার। সোশ্যাল মিডিয়া তখন প্রমাণ করে দিয়েছে যে কিভাবে শুধুমাত্র মোবাইল সার্ফ করে ভালো থাকা যায়, কারণ তখন কিছু ছিল না আমাদের। এই জায়গা থেকেই কিন্তু আজকে একটা বড় রেভলিউশন, এই যে ধরো নেটফ্লিক্স, অ্যামাজন বা আরও যারা যারা হইচই বাংলায় সাকসেসফুলি কাজ করছে, কত শিল্পী, মানে হাজারে হাজারে ভালো ভালো অভিনেতা যারা একটা সময় হয়তো শুধু থিয়েটার করতো, তারা কিন্তু আজকে আউট অ্যান্ড আউট তাদের প্রতিভা দেখানোর জায়গায় পাচ্ছে হচ্ছে সোশ্যাল মিডিয়া। একটা সময় তো সোশ্যাল, মানে এই ইউটিউব প্রথম কনসেপ্ট, ইউটিউবে সিরিজ হতো, তারপরে যারা প্রডিউসার্স তারা ভাবলেন যে আচ্ছা এটাকে আমরা একটু অন্যভাবে দেখি। পুরোটাই কিন্তু একটা ক্রাইসিস থেকে, ফলে সোশ্যাল মিডিয়াটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না, কিন্তু যেটাকে অ্যাভয়েড করতে পারি যে খারাপ কন্টেন্ট। মানে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে আমি আমার আরও যে 4টে প্রতিভা আছে, আমি যেমন আবৃত্তিটা নিয়ে ভাবছি, ভেবেওছি, আমি করছিও কাজ, শিল্পীদের আরও অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে, তারা সেইগুলোকে নিয়ে ভাবুক, কিন্তু আউট অফ নাথিং, উইদাউট মানে সেরিব্রালিটি একটা কোনো কন্টেন্ট আমি দিয়ে দিলাম জাস্ট শুধু ফলোয়ার্স বাড়ানোর জন্য, আমি সেটাতে বিশ্বাস করি না। তোমার অভিনয়ে তো মানুষ কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো রাগছেও, কিন্তু তো এগুলো দেখলে নিজেকে কতটা ব্লেসড মনে হয়? একদম, মানে আমি তো বিশ্বাস করি যে, আমি সবসময় বলেছি যে ঈশ্বর এবং যারা আমাদের দর্শক, নিয়মিত দর্শক, সোশ্যাল মিডিয়াতে কত মানুষ মেসেজ করেন, আমার খুব ভালো লাগে, আমি মেসেজের উত্তর দিই, এবং যারা আমরা অব্দি এসে পৌঁছতে পারে না, প্রত্যেকেই যারা একেবারে মানে ভীষণভাবে প্রত্যক্ষ দর্শক আমাদের, তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি ব্লেসড যে তারা আমাদের ঈশ্বর, তারা আমাদেরকে দেখছেন। কত মানুষের কাজ নেই, কিন্তু আমরা ব্লেসড বলেই আমাদের কাজ আছে। এই যে আজকে আমি আমার শুটিং ফ্লোরে মানে আমার স্টুডিওতে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছি, আমি কিন্তু ব্লেসড। আমার থেকে আরও অনেক প্রতিভাবান শিল্পী শুধুমাত্র সুযোগ পাচ্ছে না বলে, তারা কিন্তু ওই সুযোগ পাওয়া না পাওয়ার জায়গাটাই হচ্ছে এইটা যেটা বললাম, তো সেইটা তো ব্লেসড যারা, তারাই, অবশ্যই আমি ব্লেসড। এই যে মিঠিজোড়া, এই চরিত্রটা, তোমার যে চরিত্রটা, ওটা তো খুব বেশি মুখরিত হয়েছে মানুষের মুখে মুখে। একটা সেট ছিল যেখানে অনেক কিছু খারাপ কিছু করতে হয়েছিল অ্যাজ এ মা হিসেবে, সেই জায়গাগুলো তোমার কি মনে হয়েছিল? একটা মা হিসেবে সেই জিনিসগুলো করা উচিত ছিল? দেখো, মিঠিজোড়া চরিত্রটা কিন্তু ভীষণ সিমিলার টু লাইফ। মানে আমার মা, ধরো তুমি তোমার মাকে দেখেছো, আমি আমার মাকে দেখেছি, মানে আমরা সারা জীবনে হয়তো আমাদের আশেপাশের 20-25 জন মাকে দেখে থাকি, কিন্তু হয়তো মানে সারা পৃথিবী জুড়ে কোটি কোটি, হয়তো 25 কোটি মা, 25 কোটি রকমের, ঠিক আছে? তো তারা কিন্তু তাদের নিজের জীবন অনুযায়ী তার সন্তানকে বড় করে। কেউ রাফ হয়, মানে আমাদের এবার কি ধরো 10 রকম মায়ের একটা শেডস কোলাবোরেশন হচ্ছে মিঠিজোড়ার একরকম মা, কারণ তাকে তো এরকম করতেই হবে, কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো শাসন করবে, আদারওয়াইজ এই যে এতজন মানুষ দেখছে, সবাই তো রিলেট করতে পারবে না। যে বাচ্চার সাথে খুব ভালোবেসে কথা বলে, সে শুধু ওই দর্শককে কানেক্ট করতে পারবে যে বাচ্চার সাথে ভালোবেসে কথা বলে, কিন্তু যে চুলের মুঠি ধরে প্রয়োজনে নাড়িয়ে দিয়েছে, সেই ভদ্রমহিলাকে, সেই মাকে কানেক্ট করতে গেলে কিন্তু আমাকে এই চরিত্রের মধ্যে ওইটাও হয়ে উঠতে হবে। ফলে আমি বিশ্বাস করি মিঠিজোড়া মা একদম সর্বংসহা, একটা ক্রাইসিসের মধ্যে তার স্বামী মারা গেল, সেই জায়গা থেকে তাকে পরিবারের হাল ধরতে হয়েছে, সে যেভাবে রিয়াক্ট করতে পারতো দি বেস্ট ওয়ে সেভাবেই রিয়াক্ট করেছে, ভীষণ মানে আমার তোমার মায়ের মতো। সেই সময় দাঁড়িয়ে যখন করছিলে, সেই সময় ওখানে যে বিপদটা হয়েছে, তোমার লাইফে তো অনেক রকম বিপদ গেছে, তো সেই সময় নিজেকে কিভাবে ধরে রাখলে? একটা তো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়, আমি হয়তো পারতাম না। কাজ, শুধু কাজ, অবশ্যই কষ্ট হয়েছে, এবং আরো বেশি কষ্ট হয়েছে কারণ যেই পরিস্থিতিটা দিয়ে আমি ব্যক্তিগত জীবনে যাচ্ছিলাম, সেই একই পরিস্থিতি দিয়ে আমি তখন সিরিয়ালে পাঠ করছি। মানে আমি কিছুদিন আগে ফেসবুকে একটা লেখাও দিয়েছিলাম যে আমার এই যে কষ্টের, মানে আমরা যেমন শোক পালন করি সাদা কাপড় পরে, সেটা আমি ব্যক্তিগত জীবনে তো এসবে বিশ্বাস করি না, এই ধরনের রিচুয়ালসে, টিপিক্যাল পুরোনো দিনের রিচুয়ালস, কিন্তু আমাদের টেলিভিশনের জন্য অনেক কিছু করতে হয়, বেসিক্যালি গ্রাম বাংলার মানুষ যেটাতে বিশ্বাস করেন সেটাই। তো আমাকে কিন্তু সিরিয়ালের জন্য সাদা থান পড়তে হয়েছে। তো আমি সেটাই বলছিলাম যে আমার জীবন, ব্যক্তিগত জীবন, আমার কষ্ট, আনন্দ সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে আমার মিঠিজোড়ায়।
তো সেইটা কষ্ট তো হয়েইছে, অবভিয়াসলি কষ্ট হয়েছে, কিন্তু কাজটা ছিল বলে কষ্টটা হয়তো আমি 50 ভাগ টের পেয়েছি। তার মানে কাজই কিন্তু একটা মানুষের ভালো থাকার মূল চাবিকাঠি, অন্তত আমার কাছে তো তাই। আর যারা এখনো অবধি ভাবছেন যে কি করা উচিত, কিভাবে নিজেকে ব্যস্ত রাখবেন, আমার মনে হয় আগে বুঝুন যে ঈশ্বর আপনার মধ্যেও কোনো না কোনো ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছে, সেটাকে খুঁজে বের করে সেটা নিয়ে কাজ করুন। আর এখন তো সবার হাতে একটা করে নিজের চ্যানেল আছে, ইউটিউব, ফেসবুক আছেই। সোশ্যাল মিডিয়াটা আর কিছু পারি না পারি, সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু না কিছু করতেই পারি। তো সেটাকে বেস্ট ওয়ে পসিবল করে কাজ করুন, বাড়িতে বসে থাকবেন না, দেখবেন সেটা থেকেই আপনার একটা সময় অনেক হয়তো উপার্জন হচ্ছে, লোকের আপনার নাম জানছে, চিনছে। এইভাবেই কি তুমি সারাক্ষণ পজিটিভ থাকো, সবার মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দাও আশেপাশে? দেখো, আমার থেকেও মানে আমার মতো, আমি যে সেটে দাঁড়িয়ে আছি, পুতুল টিটিপি সেটে, সেখানে আরো অনেক সিনিয়র্সরা আছেন, ভালো মানুষরা আছেন। কি হয়, পজিটিভিটি অ্যাট্রাক্টস পজিটিভিটি। তো আমি যেরকম থাকবো, আমার আশেপাশের মানুষরাও সেরকমই থাকবে, এটাতে আমি বিশ্বাস করি বলে চেষ্টা করি নিজেকে ওই রকমই রাখার। এখানে আমরা আমাদের আড্ডা শেষ করবো, বলো কি বলবে দর্শকদের বলবো যে আপনারা ভালো থাকুন। ভালো থাকাটা খুব সহজ। মানে দেখুন, আমি আমার বাড়িতে বলি যে এই যে ধরো আছি এই মুহূর্তে, এইটুকুই থেকে যাওয়া, নেই মানে নেই। আমি, মা, বাবা, তিনজনের একটা কম্পোজিশন, এর মধ্যে থেকে যে প্রথম চলে যাবে, আমাদের এই তিনজনের কম্পোজিশনটা কিন্তু এই জন্মের মতো শেষ। আপনাদের ক্ষেত্রেও তাই। অনেক সময় আমরা পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করি না, কাজের জায়গার মানুষের সাথে ভুল বোঝাবুঝি হয়। কোনোদিন যদি কোনো রকম মানে ওই ধরনের মিস হ্যাপেনিং কিছু হয়, তখন কিন্তু আফসোস থেকে যাবে শুধু। তাই যেই মুহূর্তটুকু আছেন সেই মুহূর্তটুকুতে ভালো থাকুন, ভালোবাসুন। আর আমাদেরকে স্পেশালি যারা আমরা আপনাদের উপর নির্ভর করে থাকি, তাদেরকে ভালোবাসুন। থ্যাংক ইউ সো মাচ। এইরকম আরো বিভিন্ন খবর পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।